নমস্কার, ক্যাম্পেইন কলিং মিডিয়ায় আপনাদের স্বাগত জানাই। আমি অনন্যা, আমার সঙ্গে রয়েছেন বিজেপির মুখপাত্র শ্রী শঙ্কুদেব পান্ডা। শঙ্কুদা, আপনাকে স্বাগত জানাই ক্যাম্পেইন কলিং মিডিয়ার পক্ষ থেকে। নমস্কার। তৃণমূলের অভিযোগ বিবেকানন্দকে অপমান করেছেন সুকান্ত, এবং তারই পাল্টা হিসেবে ফুটবল নিয়ে রাস্তায় নেমে পড়লেন শশী সায়নীরা। মহামিছিলের শেষে সায়নী বলেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার অত্যন্ত শিক্ষিত, কিন্তু তার সত্ত্বেও বিবেকানন্দকে নিয়ে বিকৃত মন্তব্য করলেন। আসলে ফুটবল শুনলেই বিজেপির চিরবিরানি, কোট আনকোট চিরবিরানি ধরে যায়, কারণ এত গোলে তারা হেরেছেন যে সেই কারণেই ফুটবলের নাম তারা শুনতে পারেন না। কি বলবেন এ বিষয়ে? দেখুন, মাননীয়া সায়নী ঘোষ, একে আমি 2011-র আগে তৃণমূলে দেখিনি, রাদার 2012-র পরেও দেখিনি। তো ফলে 2016-17 পর্যন্ত উনি সিপিএম করতেন। ওনাকে আমি প্রথম চিনলাম যেদিন উনি একাডেমির সামনে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে অকথা কুকথা বললেন। আপনি যদি শুদ্ধ ভাষায় বলেন যে খিস্তি করলেন, সেদিন আমি চিনলাম যে উনি সায়নী ঘোষ। এবং আমায় দুঃখের সাথে জানাতে হচ্ছে যে হিন্দু ভাবাবেগকে যিনি আক্রমণ করলেন এবং শিবলিঙ্গের মাথায় কন্ডম পরিয়ে যিনি নিজের আইডেন্টিটি এস্টাবলিশ করলেন, তার মত, তার বক্তব্য নিয়ে রিয়াক্ট করতে যাওয়ার কোনো মানে হয় না। কারণ হিন্দু ধর্ম, হিন্দু চর্চা, হিন্দু এবং সনাতনী কালচার, এটা ওনার পক্ষে বোঝা সম্ভবপর নয়। আজকের ডেটেও উনি মমতা বন্দ্যোপাধ্যায়কে বোঝেন কিনা বা তৃণমূলকে বোঝেন কিনা, এটা নিয়ে দৃঢ় সন্দেহ আছে। এবং কি ওনার তৃণমূল কংগ্রেসের কানেকশান যে উনি একের পর এক নির্বাচনে হারেন, তারপরেও এই ধরনের বড় বড় কথা বলেন, তৃণমূল সেগুলো এন্টারটেন করেন। উনি নির্বাচনে হারার কথা বলছেন, ওনাকে মানুষ প্রত্যাখ্যান করেছেন। কেন জিততে পারেননি? ক্যান্ডিডেট হয়েছিলেন তো আসানসোলে, কেন মানুষ প্রত্যাখ্যান করেছেন? যিনি নিজে হেরেছেন, তিনি ভারতবর্ষে ক্ষমতায় থাকা একটা দল, একটা রাজ্যের বিরোধী দল, সেই সম্পর্কে এই কথা বলেন। রাজনৈতিক জ্ঞান শূন্য, মূর্খ বললে কম বলা হয়। ফলে তাঁর বক্তব্যে রিয়াকশন দেব? তিনি স্বামী বিবেকানন্দের নিয়ে কথা বলছেন, তাকে তো আগে পড়াশুনো করতে হবে। ফলে আমার মনে হয় যে যাকে বাংলার যুব সমাজকে প্রতারিত করবার জন্য তদন্তকারী সংস্থা ডেকে পাঠায়, যাকে সরাসরি যুবকরা চাকরি পায়নি বলে টাকা দিয়ে অভিযোগে অভিযুক্ত করে, যাকে সিবিআই আর ইডি খুঁজছে, যিনি সরাসরি মিসলিড করে যুবকদের মেধাকে প্রতারিত করে টাকা নিয়েছেন, তিনি বড় বড় কথা না বলে অপেক্ষা করুন, খুব তাড়াতাড়ি ওনাকে জেলে যেতে হবে। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার তৃণমূলের উদ্দেশ্যে অর্ধশিক্ষিত এই কথাটি উল্লেখ করেছেন, এবং তার পাল্টা হিসেবে সায়নী ঘোষ তিনি বলছেন যে আমরা তো না হয় অর্ধশিক্ষিত, কিন্তু যারা বিবেকানন্দকে নিয়ে এমন কথা বলেন তারা সম্পূর্ণ অশিক্ষিত। কি বলবেন এ বিষয়ে? এখন মুশকিল হচ্ছে সুকান্ত বাবুর ডিগ্রি হচ্ছে ডক্টরেট। এখন তার সমালোচনা করতে গেলে একটু পড়াশুনো করতে হয়। সায়নী দেবীর কি ডিগ্রি আমি জানি না, কি পড়াশুনো করেছেন, কিন্তু মুশকিল হচ্ছে ওনার এই প্রবাদ বাক্যটা জানা নেই, যেটা সুকান্তবাবু ইন্ডিকেট করেছেন। অশিক্ষিত মূর্খরা কিছু বললে সেটাতে ভয়ঙ্কর কিছু হওয়ার সম্ভাবনা কম থাকে, কিন্তু যারা অর্ধশিক্ষিত তারা যদি কিছু ভুল বলে সেটা ভয়ঙ্কর অ্যাপ্রোচ তৈরি করে। এই জায়গাকে সুকান্তবাবু ইন্ডিকেট করার চেষ্টা করেছেন। এখন উনি এই কমিউনিকেশন, এই বক্তব্য দিয়ে প্রমাণ করলেন যে উনি অশিক্ষিত। উনি যদি ন্যূনতম শিক্ষিত হতেন, ওনার এই বোধ বুদ্ধি বিচার থাকতো, উনি সুকান্তবাবুর অ্যাড্রেস করার বিষয়টা বুঝতে পারতেন। আমার মনে হয় এটা ওনার বোধগম্য হওয়ার বিষয় নয়। ফলে উনি ফুটবল খেলছেন, ফুটবল খেলুন। আমি শুধু একটাই কথা বলতে চাই, খেলাধুলোর বয়স এখনো অতিক্রম করতে উনি পারেননি, তাই ওনার বক্তব্যে কোনো ম্যাচিউরিটি নেই। ফলে যার বক্তব্যে, রাজনৈতিক বক্তব্যে ম্যাচিউরিটি নেই, তাকে অ্যাড্রেস করার মতো মূর্খ আমরা অন্তত নই। উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরকে যে বারবার মিমিক্রি করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি সংসদের সিঁড়িতে দাঁড়িয়ে মিমিক্রি করেছেন, তারপরে তিনি যে কেঁদেছেন সেই কান্নাটাকেও মানে ওরকম মিমিক্রি করে দেখিয়েছেন, কিন্তু পরেও তার তরফ থেকে কোনো রকম ক্ষমা চাওয়ার তো কোনো ঘটনা ঘটলই না। তৃণমূল নেতৃবৃন্দ তারাও ওনাকেই সমর্থন করছেন, বারবার নাকি তিনি আবারও করবেন এমন কথাও বলেছেন।
এবারে হঠাৎ করেই এই বিষয়টা নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে সেখান থেকে নজর ঘোরানোর জন্যই কি এই যে সুকান্তবাবু যে কথাটা বলেছেন তার দিকে তৃণমূল ফোকাস করছে, কি মনে হয় আপনার? না না, ফোকাস কি করবে? তৃণমূল এখন আউট অফ ফোকাস হয়ে গেছে, ওরা আবার কি ফোকাস করবে? দেখুন, এটা কালচার। ওনার নেত্রী বলছেন হদল কুতকুত, ওনার নেত্রী বলছেন প্রধানমন্ত্রীকে দড়ি দিয়ে বেঁধে নিয়ে এসো, তা ওনার নেতা মন্ত্রী তিনি বলছেন রাষ্ট্রপতি সম্পর্কে কুকথা, কল্যাণদা বলেছেন আর কি এমন অপরাধ করেছেন। ফলে দলের সংস্কৃতি, দলের কালচার এখান থেকে বোঝা যায়। কল্যাণদার বন্ধু একজন অ্যাডভোকেট আমায় সেদিন বললেন যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যা একের পর এক সোশ্যাল মিডিয়ায় ভিডিও আসছে, তাকে যদি সিরিয়াসলি নিতে হয় তাহলে ওনার এগেনস্টে ক্রিমিনাল প্রসিডিংস করতে হয়, আর যদি ক্যাজুয়াল নিতে হয় তাহলে জোকারের কারসাজি বলে এড়িয়ে যেতে হয়। তো ফলে আমার মনে হয় কল্যাণদার এখনো বহু গুণগ্রাহী রয়েছে। এখন জুনিয়র অ্যাডভোকেট হিসেবে আমি ওনার ওকালতিকে সম্মান করি। আমরা চাইবো যে উনি ম্যাচিওর অ্যাক্ট করবেন। উনি এই ধরনের বিষয় করে ওনাকে অন্তত টিকিট পাওয়ার জন্য তৃণমূলে লড়াই করতে হচ্ছে, এটা খুবই কষ্টের, খুবই বেদনা যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিকিট পেতে গেলে এই ধরনের অ্যাপ্রোচে নিজেকে উপস্থাপন করতে হচ্ছে, খুবই কষ্টের। মঙ্গলবার শহরে এসেছেন কেন্দ্রীয় বিজেপি নেতা এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং জেপি নাড্ডা। এখন তারা আসার পর মন্ত্রী শশী পাজা, তৃণমূলের মন্ত্রী শশী পাজা, তিনি বলছেন যে তারাও কি এখন সুকান্ত মজুমদারকে একবার ক্ষমা চাইতে বলবেন না? যদি তারা ক্ষমা চাইতে না বলেন তাহলে সেটাও কিন্তু অপমানই করা হবে। কি বলবেন? আমার মনে হয় শশীদির এই সমস্ত ক্ষমা চাওয়ার না চাওয়া নিয়ে নজর না দিয়ে আইসিটিএস এ যে বড় স্ক্যাম্প হয়েছে, হাজার হাজার ছেলেমেয়েরা যে এফেক্টেড হয়েছে, কোটি কোটি টাকা যে নয়ছয় হয়েছে, যেটা নিয়ে খুব তাড়াতাড়ি কেন্দ্র সরকার সেন্ট্রাল এজেন্সিকে তদন্তের নির্দেশ দিতে চলেছে, সেটা নিয়ে ভাবুন। কারণ ওনারই ডিপার্টমেন্ট তো ডাক পড়বে, ফলে ওনাকে তৈরি হতে হবে, ওনাকে এটাতে নজরদারি বাড়াতে হবে। শঙ্কুদা, এই যে স্বামী বিবেকানন্দ, তিনি শুধু বাংলার নন, গোটা ভারতবর্ষেরই একটা আবেগ জড়িয়ে রয়েছে স্বামীজির সঙ্গে, তাকেও কি করে রাজনীতির ময়দানে এভাবে টেনে নামানো? না না, এরা কোথায় ছিল যেদিন জেএনইউতে স্বামীজির মূর্তি ভাঙা হয়েছিল? কোথায় ছিল সায়নী ঘোষ? সিপিএম এর সরাসরি দাঁড়িয়ে দালালি করছিল, কোথায় ছিল? একজন তৃণমূল কংগ্রেসের যুব নেত্রী, তার বিরুদ্ধে অভিযোগ কি? তার বিরুদ্ধে অভিযোগ বাংলার হাজার হাজার যুবকদের চাকরি দেবে বলে পয়সা নিয়েছে। অভিযোগ কি? সায়নী ঘোষকে তদন্তকারী সংস্থা দেখে পাঠিয়ে জানতে চেয়েছে কেন কুন্তল ঘোষের কাছ থেকে উনি টাকা নিয়েছেন। ওনার ত্রিপুরার নির্বাচনে কুন্তল বাবুরা টাকা দিয়েছেন, সায়নী ঘোষ কেন লুকিয়ে বেড়াচ্ছিলেন? উত্তর দিতে হবে ওনাকে। কেন মিডিয়া ওনাকে খুঁজে পায়নি? একজন যুব নেত্রীর এই অ্যাটিটিউড, নির্বাচনের পর পর্যন্ত, ক্ষমতায় আসা পর্যন্ত তৃণমূল দালালি করে এলো সিপিএম এর। একাডেমির সামনে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে খিস্তি করেননি উনি। উনি হিন্দুদের ভাবাবেগকে টার্গেট করে সরাসরি শিবলিঙ্গের মাথায় কন্ডম চাপাননি উনি। ওনাকে তো গ্রেপ্তার করা উচিত, তার বদলে ছেড়ে দিয়েছেন বাচ্চার মতো আচরণ, ফুটবল খেলে বেড়াচ্ছে রাস্তার উপরে। যার এইটুকু ম্যাচুরিটি হয়নি যে এখনো ফুটবল খেলায় আছে, বাংলা ডুবে যাচ্ছে, ঋণে জর্জরিত, বেকারদের চাকরি নেই, খাবার নেই, অন্ন নেই, বাসস্থান নেই। একজন যুবনেত্রী যে একে অ্যাড্রেস করতে পারে না, যাকে দিনে 30 বার সিবিআই ডেকে পাঠায়, ডু ইউ থিঙ্ক সো যে তার ম্যাচুরিটি কোনো পলিটিক্যাল কমিউনিকেশন থাকবে আর সেটা নিয়ে আমরা রিয়াকশন করব? আমাদের সময়ের দাম আছে, পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, এবং আমাদের রাজ্যে মানুষ চেনে, আমরা রাজনৈতিক কাজ করে এসেছি। ফলে উনি এসবে না চিন্তা করে নেক্সট সিবিআই ডাকলে কি বলবেন সেটা নিয়ে ভাবুন। মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা কলকাতায় এসেছেন এবং তারা আসার পরেই রাজ্য তৃণমূলের যিনি মুখপাত্র কুণাল ঘোষ, তিনি বলছেন যে যতবার কেন্দ্রীয় মন্ত্রীরা এ রাজ্যে আসবেন ততবারই বাংলার মানুষ কেন্দ্রের বঞ্চনার কথা মনে করবে। এবং তারপরেই বলেছেন যে 2021 সালে বিধানসভা নির্বাচনের আগে তারা প্রায় ডেলি প্যাসেঞ্জারি করেছিলেন, শাহ নাকি ডেলি প্যাসেঞ্জারি করেছিলেন, এবং তার ফল বাংলার মানুষ দেখতে পেয়েছে। কি বলবেন এ বিষয়ে? দেখুন, কুণাল ঘোষ তৃণমূলের মুখপাত্রের ম্যাথমেটিক্যাল সেন্স নিয়ে আমি সন্দেহ প্রকাশ করছি। এমনি অনেক বিষয় নিয়ে করি, কিন্তু অঙ্কটা কুণাল্লা রিসেন্টলি খুব ভুলে যাচ্ছে। যারা ডেলি প্যাসেঞ্জারি করছিলেন তারা যখন ডেলি প্যাসেঞ্জারি করলেন, তারপরে রেজাল্ট বেরোলো, তখন একটা দল 3 থেকে 77-এ পৌঁছে গেল। এটা কুণাল ঘোষ মার্ক করেন। কুণাল ঘোষ এটা মার্ক করেননি যে 2.5 কোটি ভোট একটা রাজনৈতিক দল পেয়ে এখানে বিরোধী দলের মর্যাদা পেয়েছে। কুণাল ঘোষ এটা মার্ক করেননি। কুণাল ঘোষ অবজারভার তমলুকের
নন্দীগ্রামে উনি ওনাদের মুখ্যমন্ত্রীকে জিতিয়ে আনতে পারেননি, এটা কুণাল ঘোষ মার্ক করেননি, অঙ্ক ভুলে গেছেন। আসলে কুণালদার মনে খুব ব্যথা। কুণালদা আশা করেছিল এবারে অ্যাটলিস্ট লোকসভাতে টিকিট পাবে, দিদিমণি টিকিট দেবে বলে মনে হচ্ছে না। সবাই চাপে আছে, কারণ কুণালদা টিকিট পেলেই লোকে জিজ্ঞেস করবে যে কুণালবাবু আপনি তো বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে ভরা উচিত, তাহলে তার কি হলো, সেই সব প্রশ্ন উঠবে। ফলে তৃণমূল জানে, এখন কুণালদা জানে যে টিকিট পাবো না, সেজন্য সৌগতদাকেও বলেছে, আমি শুনলাম বললো যে সৌগতদার পার্টিতে কাজ করে যাওয়া উচিত, টিকিট নিয়ে এত মাথা কামানোর কি আছে। ফলে লোকসভায় কুণালদা দাঁড়ালে জিততে পারবে কিনা আমার সন্দেহ আছে। রাজ্যসভাটাও ট্রাই করেছিল, তৃণমূল টিকিট কুণালদাকে দিচ্ছে না, এইটাই হচ্ছে কুণালদার ক্ষোভের কারণ। সেজন্য মাথার মধ্যে মাথা ঠিক থাকছে না, খুবই কষ্টকর। কি বলেছে সব ভুলে যাচ্ছে। আপনি কি জিজ্ঞেস করবেন যে আপনি তো বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করার কথা সারদার কাণ্ডে, আপনি কি ভুলে গেছেন? বলবে আমার কিছু মনে নেই। আমি ওকে নিয়ে আমি খুবই চিন্তিত। আমি তো খুবই ভালোবাসি কুণালদাকে, মাঝে মধ্যে আমার নাম ভুলে যান। আমি একটা বক্তৃতাতে সেদিন দেখলাম, কোথায় দাঁড়িয়েছিলেন কুণালদা, হ্যাঁ বললেন ওই ছেলেটার নাম কি, ওই ছেলেটার নাম কি, আমার নাম ভুলে গেছে। ভাবুন, ভুলে যাচ্ছে না। কুণালদার ভুলে যাওয়ার অভ্যেসটা খুবই চিন্তার এবং উদ্বেগের। সে মুকুলদার একটা রোগ হয়েছিল, পটাশিয়াম বেড়ে যাচ্ছে, সোডিয়াম কমে যাচ্ছে, সোডিয়াম বেড়ে যাচ্ছে, পটাশিয়াম কমে যাচ্ছে, এরকম হয়েছিল। এখনো আছে মনে হচ্ছে। কুণালদারও সেরকম আছে কিনা সোডিয়াম পটাশিয়াম সব চেক করাতে হবে। আমি কুণালদার দুটো সুস্থতা কামনা করি, খুব ভালোবাসি কুণালদার। আমি চাই কুণালদার সব কিছু মনে থাকুক। কুণালদা যাদের হয়ে কথা বলছে, কুণালদার মনে থাকুক যে তারা কুণালদাকে জেলখানাতে বাথরুম পরিষ্কার করিয়েছে, এটা কুণালদার মনে থাকুক। কুণালদা সব ভুলে যাচ্ছে, বিপজ্জনক ব্যাপার। লোকসভা নির্বাচনের আগে মঙ্গলবার বিজেপির দুই কেন্দ্রীয় নেতা তারা উপস্থিত হলেন রাজ্যে, এবং রাজ্যের বিজেপির নির্বাচনী কমিটি গঠন করা হলো, যে কমিটিতে ঠাঁই হয়নি এ রাজ্যের কোনো কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর। এই কমিটি প্রসঙ্গে কুণাল ঘোষ বললেন যে বিজেপির এই কমিটি তো ভরাডুবির কমিটি, লোকসভা নির্বাচনে যে বিজেপির ভরাডুবি হবেই সেটা অমিত শাহ এবং জেপি নাড্ডা দুজনেই খুব ভালো করে জানেন বলেই এমন কমিটি তারা তৈরি করেছেন, এবং পরাজয়ের পরে দোষটা ঠিক কার ঘাড়ে চাপানো যাবে এখন সেটা নিয়ে বিজেপির অন্দরে চিন্তাভাবনা চলছে। কি বলবেন এ বিষয়ে? এখন দেখুন, তৃণমূল কংগ্রেসে অনেকে আছেন যারা ধরুন নির্বাচনে জেতবার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্রেডিটটা ছো মেরে নিয়ে নিতে চান, কখনো পোস্টার ঝোলান, কখনো ব্যানার ঝোলান। তারা অনেকেই ভুলে যান যে মমতা বন্দ্যোপাধ্যায় বাদ দিলে তৃণমূল কংগ্রেসটা জিরো। ফলে এই সমীকরণে যারা অভ্যস্ত তাদের উচিত নিজের চরকায় তেল দেওয়া। বিজেপির দলীয় অভ্যন্তরীণ সমীকরণের দিকে না তাকিয়ে নিজের চরকায় তেল দিন, কারণ গতবারে তো 18খানা এমপি হেরেছেন, এবারে যেদিকে ট্রেন্ড তাতে 35টা এমপি হাতে থাকবে না, কি করবেন তখন? ডুগডুগি বাজাবেন। ফলে অপরের চরকায় তেল না দিয়ে নিজের চরকায় তেল দিন। দেখুন, আমরা যদি ইগনোরেন্সে থাকতাম, আমাদের যদি কেউ গুরুত্ব না দিত, তাহলে আমাদের নিয়ে কেউ সময় ব্যয় করত, আমাদের নিয়ে কেউ আলোচনা করত? কতটা ইন্টারেস্ট, কি ভাবনা যে আমাদের কি কমিটি হচ্ছে, কে কাজ করবেন, কোথায় থাকবেন। আমি যারা এটা বলছেন তাদের জন্য বলি, শুনুন, আপনাদের প্যানেলে থাকা ইম্পর্টেন্ট পদাধিকারী তারা গোপনে গোপনে বিজেপিতে জয়েন করবেন বলে কথা বলছেন, কেন খবর নিন? তারা এসে হাতে পায়ে ধরছেন, কেন খবর নিন? আপনাদের এমপি যোগাযোগ করছেন, কেন খবর নিন? আপনাদের অর্ধেক এমএলএ যোগাযোগ করছেন, খবর নিন। 24 ঘন্টার জন্য তৃণমূল কংগ্রেসের হাতে পুলিশ থাকবে না, তৃণমূল কংগ্রেসকে খুঁজে পাওয়া যাবে না, একটা পঞ্চায়েত ধরে রাখতে পারবে না। বড় বড় বিপ্লব সব ঠান্ডা হয়ে যাবে। সংগঠন আছে নাকি? শুধু পুলিশ আছে। পুলিশ ছাড়া তৃণমূল কংগ্রেস ইজ ইকুয়াল টু জিরো। লোকসভা নির্বাচনে রাজ্যে অমিত শাহ 35টি আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন, কিন্তু এ বিষয়ে তৃণমূলের মুখপাত্র তিনি বলছেন যে 3-এর থেকে আগে 5 পেয়ে তো দেখাক বিজেপি। কি বলবেন এ বিষয়ে? আমি আবারও বলছি, অঙ্ক ওনার ভুলভাল, 0 0 গোল্লা পাবেন অঙ্কে, ম্যাথামেটিক্সে। আমি এত ভালোবাসি, সব ভুলে যায় লোকটা, এত ভালোবাসি ভুলে যায়। আমার লাস্ট এমপি কটা ছিল?
সেখান থেকে গিয়ে আমি পৌঁছেছি 18-তে। উনি বলেছিলেন ওনার নেতা, অ্যাকচুয়ালি ওনার নেত্রী এখন নেই, ওনার নেতা হয়েছে, আমরা খবর পেয়েছি। এখন ভুলে যান মাঝে মধ্যে, নেত্রীকে ভুলে গিয়ে এখন নেতা হয়েছে। তো ওনার নেতা বলেছিলেন দরজা খুলবো বিজেপি হাওয়া। আমি ওনাকে বলছি উনি পারলে উনি নিজেকে তৃণমূলে আটকে রাখুন নেক্সট নির্বাচন পর্যন্ত। আমার শুভেচ্ছা রইল। আগামী বিধানসভা নির্বাচন পর্যন্ত কুণাল ঘোষ নিজেকে তৃণমূল কংগ্রেসে রাখুন, আমি এইটা চাই। তারপর কুণালদা যা বলবেন আমি শুনবো। অমিত শাহর সামনেই ভাইপোর প্রসঙ্গ, গ্রেফতারির কথা উঠতেই চারদিকে ভাইপো ভাইপো রব উঠলো এবং তাতে মুচকি হাসলেন তিনি। তো সকলে বলছেন সমঝদারও কে লিয়ে ইশারা হি কাফি হতা হ্যায়। তো যে ইশারা যেভাবে বুঝে, আপনি যদি এখন মুচকি হাসেন, যে যেভাবে বুঝবে। আমার থেকে তো ওই অমুক দাদা দাঁড়িয়ে আছেন, তিনি যদি মুচকি হাসেন আমি ভয় পালিয়ে যাবো এলাকা ছেড়ে, আমি আতঙ্কে থাকি কোথায় কি হবে। আমার তো পলিটিক্স করি, তো ফলে আমাদের কোথায় কি হবে কে বলতে পারে। আমার দিকে তাকিয়ে কেউ মুচকি হাসলেই আমি ভাই দেশ ছেড়ে পালিয়ে যাব। আমি হাসিকে খুব ভয় পাই। সব হাসি তো আমার হয় না, হজম হয় না। তো ফলে আপনার একটু হাসি দেখে মনে হতে পারে যে ধরুন আমি হাসছি, সেই দেখে কেউ আমায় ভালোবেসে ফেললো। আবার কারুর হাসি দেখলে আমি ভয় পেয়ে গেলাম, আতঙ্কে দেশ ছেড়ে পালিয়ে গেলাম, হতেই পারে। ফলে এটা ডিপেন্ড করে কে কিভাবে দেখছেন তার উপরে। এখন অমিতজি হেসেছেন কারণ ছেলেরা সবাই প্রশ্ন করেছে। অমিতজির এখানে করার কি আছে? যা হবে সব আইনে হবে। আইনে যদি কোর্ট বলে যে ভাই ব্যবস্থা হবে, হবে। কোর্ট যদি বলে ব্যবস্থা হবে না, হবে না। আমার কথা একটা স্পষ্ট, আপনাকে মনে রাখতে হবে, ভারতীয় জনতা পার্টির সরকার এজেন্সিকে নিয়ন্ত্রণ করে না। ফলে হাসি দেখে কেউ ভয় পাচ্ছেন কি কেউ সাহসী হচ্ছেন এটা জানা খুব দরকার। সেটা কুণালদারা বলতে পারবেন, আমি কি করে বলবো। দেবী দুর্গা মা শারদার পরে এবার দলনেত্রীকে চৈতন্য দেবের সঙ্গে তুলনা করলেন ব্রাত্য বসু। হরে কৃষ্ণ, ব্যর্থতা চৈতন্য হোক। এই চৈতন্য, যে চৈতন্য নিয়ে ব্যর্থতা চলছেন, সে বিপজ্জনক চৈতন্য। ব্রাত্য বসুকে আমি নাট্যকার, একজন এডুকেশন মিনিস্টার ভাবতাম। ব্রাত্যদার এ ধরনের চৈতন্য হয়েছে, আমি আতঙ্কিত। তৃণমূল কংগ্রেসে ব্রাত্যদার মতো লোক নিশ্চয়ই পজিটিভ জায়গা পাচ্ছেন না, আতঙ্কে রয়েছেন। বা হয়তো কেউ বলেছেন যে দেখো সৌগতদা তো সরে যাবে, তোমাকে এই এমপি টিকিটটা করে দেবে, সেই ভয়ে ব্রাত্যদার এইসব কথাবার্তা বলা। ব্রাত্যদা এমপি হতে চায় না তো, সৌগতদা চলে গিয়ে ওখানে ওকে এমপি করে দেবে, গ্যারেজ পোস্টিং, জিতবে কি হারবে পরের ব্যাপার, কিন্তু গ্যারেজ, সেই ভয়ে ব্রাত্যদা এসব বলছে। ব্রাত্যদার চৈতন্য হোক আমি চাই। চৈতন্য মহাপ্রভুর সাথে তুলনা করা আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থন করবেন না। যেমন নির্মল মাঝির ওই সমস্ত আংবাং বকা, মমতা ব্যানার্জি নিজেই বুঝেছেন কি ডেঞ্জারাস হয়েছে, বুঝেছেন। এখন তিনি বলেছেন মা শারদার কথা, লোকে দুষ্টু লোকেরা তো অন্য জিনিস ভেবে ফেলেছিল, শারদা বললে অন্য লোক ভেবে ফেলে। যেমন আমি তদন্ত ফেস করে এসেছি, সাংবাদিকতা করতাম, সে কোম্পানি মালিক ছিল, লোকে এখনো কায়দা করে সুযোগ পেলে আমাকে ঠোকার চেষ্টা করে, কিন্তু জানে না যে আমি তদন্ত ফেস করেছি। ঠিক তেমনি ও তো বলেছে কি অর্থে কে জানে, লোকে ভাবছে অন্য। ফলে বুঝতে হবে আপনাকে যে ব্রাত্য বসুর চৈতন্য হওয়া খুব দরকার। ওনার এই যে চৈতন্য হয়েছে তাতে বিপদ দলের, তৃণমূল কংগ্রেসের। ব্রাত্যদার দ্রুত চৈতন্য হোক। ব্রাত্যদার চাপ হয়েছে অন্য কারণে। ব্রাত্যদা হচ্ছেন এডুকেশন মিনিস্টার, কিন্তু ব্রাত্যদার প্রিন্সিপাল সেক্রেটারি সে পার্থবাবুর প্রিন্সিপাল সেক্রেটারি। ব্রাত্যদার প্রিন্সিপাল সেক্রেটারি ছাড়া যতগুলো চ্যাং ব্যাং জবা আছে তারা সব ওখানকার পুরনো কেস। ফলে ব্রাত্যদা তো মানে বেষ্টিত হয়ে আছে। ফলে কখন গায়ে পাঁক লেগে যাবে কে সামলাবে। আমার নাট্যকার ব্রাত্য বসুর কাছে অনুরোধ, নাট্যকার হিসেবে আমরা আপনার নাটকের ভক্ত। আপনি আমাদের রাজনৈতিক সমালোচনা নাটকে করলেও আমরা দেখি, কিন্তু যে ধৃষ্টতা রাজনৈতিক ব্রাত্য বসু হিসেবে আপনি দেখিয়েছেন, দয়া করে সেই ধৃষ্টতা দেখিয়ে কোনো নাটকে মমতা বন্দ্যোপাধ্যায়কে চৈতন্যদেব সাজাবেন না, বা তার মতো করে পোট্রে করবার চেষ্টা করবেন না। আশা করি তিনিও সেটা পছন্দ করবেন না। সেটা যেদিন করবেন তারপর থেকে আপনার রাজনৈতিক বক্তব্যেরও রাজনৈতিক উত্তর দেবো না,
আপনাকে স্কিপ করব এবং বুঝবো আপনার সুগার নাকি ওটা পটাশিয়াম আর সোডিয়াম মুকুলদার মতো কম বেশি হচ্ছে। আপনি দয়া করে সুস্থ থাকুন, ভালো থাকুন, অন্তত নাট্যচর্চায় নিজের সক্রিয়তা বজায় রাখুন, এইটুকু চাইবো। আর রাজনীতিটা যা করছেন করছেন, কি করবেন, তৃণমূলে আছেন, সঙ্গদোষে অঙ্গহানি কি আর করা যাবে। সাবধানে থাকুন, ভালো থাকুন, কারণ আপনার সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট, পাশের লোক, এগুলো কিন্তু সব পার্থদার লোক, ফলে কোনোদিন না টেনে আপনাকে পার্থদার কাছে নিয়ে চলে যায়। বি অ্যালার্ট অ্যাবাউট ইট। শঙ্কুদা, একটা শেষ প্রশ্নে আসবো, সেটা হলো গীতা পাঠ এবং টেটের প্রসঙ্গে। একই দিনে যেদিন লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান ছিল, সেদিনই রাজ্যের টেট পরীক্ষার রাখা হলো। এখন একটা কাকতালীয় ব্যাপার হলো, যেটা গীতার সারাংশে আমরা জানতে পারি যে কর্মহীন ফলের কথা শ্রীকৃষ্ণ বলেছেন, যে কাজ করো তার ফলের আশা করো না। এবং সেদিনই টেট পরীক্ষা যারা দিতে গেল, তারা নিজেরাই বেরিয়ে বলছেন যে 2014, 17, 22 সালে যারা এখনও টেটের মানে ফল প্রকাশ হওয়ার পরেও চাকরি পাননি, সেখানে আমরা কি পাবো? তাহলে কি এখানেও সেই ব্যাপারটা সমান সমান হয়ে গেল, যে তারা টেট পরীক্ষা দিলেন কিন্তু চাকরির আশা তারা করতে পারবেন না? তাদের উচিত ছিল গিয়ে গীতা পাঠ করা, কারণ এখানে টেট পরীক্ষা দেওয়া না দেওয়া সমান। এখানে টেট পরীক্ষা দিলে আপনি কি কোয়ালিফাইড হবেন জানেন? ধর্মতলায় আন্দোলন করতে বসতে হবে, 1000 দিনের উপরে করতে হবে, এইটা আপনার কোয়ালিফিকেশান। এখন আমি গিয়ে বসতে পারবো না, আমি তো টেট পরীক্ষা দিইনি। যে টেট পরীক্ষা দিবে তার রাইট জন্মে যাবে যে ওখানে গিয়ে বসো। এটা একটা সরকার চলছে, এটা সরকার। এখানে টেট হয় কিন্তু চাকরি হয় না। আর গীতা নিয়ে এদের জ্বালা উঠেছে। আমার তৃণমূলের কাছে একটাই বক্তব্য, যে গীতার একটা শ্লোক খুব ইম্পর্টেন্ট, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারতম অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যুগে যুগে কালে কালে অধর্মের নাশ এবং ধর্মের প্রতিষ্ঠার জন্য হচ্ছেন ভগবান, তিনি নানা রূপে অবতার নিয়েছেন। এখানেও ভবতার কলিযুগে হচ্ছে জনতা জনার্দন হিসেবে বাংলায় অবতার নিয়েছেন। আর যারা দুষ্ট, যারা তৃণমূল কংগ্রেস, যারা এই ধরনের আচরণ করছেন, তাদের দমন এবং শিষ্ট অর্থাৎ ন্যায়, আদর্শ, নীতি, রাজধর্মের হচ্ছে প্রতিষ্ঠা এ বাংলায় বাংলার জনগণ করবেন। সময়ের অপেক্ষা।